বর্ষার ঝুম বৃষ্টি উপেক্ষা করেই দাবি আদায়ের আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে প্রত্যাহার, সুপার গ্রেডে উন্নীতকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে নেমেছেন শিক্ষক কর্মকর্তারাও। একই প্রতিষ্ঠান যখন দ্বৈত নীতি হয় তখন আসলে কাজের পরিবেশটা ঠিক থাকে না। তারা শুধু আর্থিকভাবে নয়, তারা মানসিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়েও সর্বাত্মক কর্মবিরতিতে ছিলেন শিক্ষক কর্মকর্তারা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে হয়েছে আন্দোলন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটেও কাউন্সিল ভবনের সামনে সমাবেশ করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে এবং এখানে একটা বৈষম্য, সামাজিক একটা বৈষম্য তৈরি করা হচ্ছে। একটা এলিট শ্রেণী তৈরি করা হবে এবং অন্যান্যদেরকে আলাদা করা হবে, সেখানে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জন করেছেন শিক্ষকরা। বলেন, এই লড়াই তাদের আত্মসম্মানের। আপনি এককালীন পারিতোষিক পাচ্ছেন না, বিভিন্ন ভাতা পাচ্ছেন না, সিপিএফ প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটিও তারা কেটে নেবেন। তাহলে দেখেন, ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় আপনি আমাকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গুত্বের জায়গায় নিয়ে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের। যে আমাদেরকে সুপার গ্রেড দেওয়া হবে, যেটা সিনিয়র সচিবের স্কেলটা, সেটা সবাই পেয়েছে, সচিবরা পেয়েছে, পুলিশ পেয়েছে, আর্মি পেয়েছে, কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু যে জায়গায় আছে ওই জায়গায় আমাদের রাখা হলো। 9 বছর আমরা সে দাবিটি আমরা পাইনি। স্বতন্ত্র বেতন স্কেল দিলে তো জুডিশিয়ারিকে দিয়েছেন, শিক্ষকদেরকে দিলে অসুবিধা কোথায়? দেশের 52টি পাবলিক বিশ্ববিদ্যালয়েই নতুন ছাত্র ভর্তি, ক্লাস পরীক্ষা, সভা, সেমিনার, হল, অফিস, লাইব্রেরি ও প্রশাসনিক ভবনের সব কাজ বন্ধ রেখে চলছে আন্দোলন। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা। রাজধানীর তেজগাঁয়ে এই সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের সার্বভৌমত্ব কারো কাছে বিকিয়ে দেবেন না বঙ্গবন্ধু কন্যা। জনগণকে ভারত ভীতি দেখিয়ে লাভ নেই। মূর্খ মির্জা ফখরুল ইসলাম আলমকে ইতিহাসকে ধামা চাপা দেওয়া যাবে না। তোমাদের জিয়াউর রহমানকে সেদিন দিল্লিতে গিয়ে পাও ধরেছিল তোমাদের খালেদা জিয়া। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ভারত স্বাধীনতা নিয়ে গেল এমন অপপ্রচার হলেও 53 বছর ধরে বাংলাদেশ স্বাধীন। মির্জা ফখরুল সমঝোতা, স্মারক আর চুক্তি, এই দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না। ওবায়দুল কাদের বলেন, আস্থাহীনতার কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাদের বক্তব্যের জবাবে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রীর প্রেস ব্রিফিং। যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি, বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি। সকল ধারা না পড়ে, না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলার বুক চিরে ট্রেন যাবে এমন তথ্য প্রচার হচ্ছে, কিন্তু বাংলার ট্রেন নেপাল ভুটান যাবে তা প্রচার হচ্ছে না। আর ভারতের ট্রেন চলাচলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবার আশঙ্কা নেই বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন এবং অনেক অপপ্রচারকারী এটি বলছে যে আমাদের নাকি নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়ে যাব আমরা। কিভাবে? যে ভারত যে ট্রেন নিয়ে যাবে বাংলাদেশের ভিতর দিয়ে, সেখানে তারা আর্মি এবং মিলিটারি সামরিক অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারে, তাতে জিওপলিটিক্যাল একটা ক্রাইসিস তৈরি হতে পারে। আর্মস, অ্যামিউনেশন অ্যান্ড এক্সপ্লোসিভস এগুলো নেওয়া যাবে না, এই সমঝোতা স্মারকেই পরিষ্কারভাবে বলা আছে। তাহলে এটা কোথায় পেলেন তারা?
এছাড়া ভারতের সাথে ছিটমহল বিনিময় চুক্তি, গঙ্গা পানি চুক্তি ও সমুদ্রসীমা জয় সবই শেখ হাসিনার সময়ে দেশের অর্জন দাবি করে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন বিএনপি চিন্তায় নতজানু। প্রধানমন্ত্রী হিসেবে ভারতে গিয়ে বেগম খালেদা জিয়া গঙ্গার পানির বন্টনের কথা বলেন নাই। এটাকে কি বলে? বলিষ্ঠ পররাষ্ট্রনীতি নাকি নতজানু? তারপরে বলেন যে বিএনপি সরকারে থাকাকালীন সময় তিস্তার কথা কেন বলে নাই? কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন রিটেন, কোনো মিটিং মিনিটস যে একবারের জন্য তারা তিস্তার কথা তুলেছিল? আনা তো দূরের কথা। তো যে তুলেই না সে আজকে সমালোচনা করে কোন মুখে? আমি বলতে চাই যে বিএনপি আপনাদের চিন্তা নতজানু বলে আপনার আঞ্চলিক যোগাযোগ তথা রিজিওনাল কানেক্টিভিটি তার বিরোধিতা করেন। আঞ্চলিক যোগাযোগ বাড়িয়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে দেশ, তাই সমঝোতা স্মারক না পড়ে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কমিটি ঘোষণার 1 মাস পর রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করা হয়েছে বলে মন্তব্য মির্জা ফখরুলের। তার অভিযোগ বিএনপি নয়, সমঝোতার চুক্তি করে সরকারই জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। আকাশ, স্থল, নৌপথে সবখানেই তারা আজকে তাদেরকে সেই পার্টনারশিপ দিয়ে দিয়েছে। পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে কোনো আপত্তি নেই। সেখানে বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান। জঙ্গিবাদের নামে সরকার বিরোধী দল দমন করেছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল জানান তাদের অবস্থান সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে। এবং আমরা যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, তাদেরকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আজকে কারাগারের মধ্যে নিক্ষেপ করে রেখেছে। শিগগিরই আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আশা জানান নবগঠিত আইনজীবী ফোরামের নেতারা। অল্প কিছুদিনের মধ্যেই আমরা চেষ্টা করব আইনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমেই আমাদের নেত্রীকে মুক্ত করার জন্য। এবং সেই জন্য শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সাদিক এগ্রো আর ইমরান হোসেন ছাগলকাণ্ডে আলোচিত দুটি নাম। তবে সাদিক এগ্রোর জালিয়াতি প্রথম আলোচনায় আসে 2021 সালে। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভুয়া কাগজপত্রে যুক্তরাষ্ট্র থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু আনার মাধ্যমে, যা তখন আটকা পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। জব্দ করা গরুগুলো রাখা হয় সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে। 2024 সালে এসে ওই গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। সেই সুযোগে গরুগুলো গ্রহণ করে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন, যিনি কিনা সাদিক এগ্রোর মালিকও। গরুগুলো জবাই করে কেজি দরে কৃষি বিপণন সেবার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু দুদকের অনুসন্ধান বলছে কৃষি অধিদপ্তর ও সাদিক এগ্রো সেখানে কারসাজি করেছে। তাই কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে দুদকের তদন্ত দলের এই অভিযান। প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলামকে। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কীভাবে আসলো এটা আমরা তথ্য যাচাইয়ের জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি। দুদকের তদন্ত দলের প্রধান বক্তব্য দেওয়ার সময় গা ঢাকা দেন প্রজনন কেন্দ্রের পরিচালক। এরপর ব্রাহ্মা গরুর খোঁজে কেরানীগঞ্জের ভাকুরতায় সাদিক এগ্রোর ফার্মে যায় দুদকের তদন্ত দল, যেখানে দুগ্ধজাত গরুর পাশাপাশি ব্রাহ্মা গরু উৎপাদনের প্রমাণ মেলে। 2016 সালে সরকার বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরু উৎপাদন এবং প্রজনন এবং আমদানি করা সব নিষিদ্ধ করে। মাঝে 8 বছর হয়েছে। এই 8 বছরে বরং উল্টো বাংলাদেশে ব্রাহ্মা জাতের গরুর পরিচিতি অনেক বেড়েছে। বিশেষ করে উচ্চ মর্যাদা সম্পন্ন এই গরুর বিজ্ঞাপনও কিন্তু যায় কোরবানির ঈদের আগে। ছাগলকাণ্ডের পরে তা আলোচনা এসেছে দুদকের অভিযানে। এরই মধ্যে ভাকুরতায় যে সাদেক এগ্রোর গরুর খামার রয়েছে, এখানে 7টি ব্রাহ্মা জাতের ছোট গরু কিংবা বাছুর পাওয়া গেছে। বীজ প্রদান যে খাতা এবং কষাই মানে গরু জবাই এই খাতাগুলো আমরা সিজ করছি। ওখানে স্পষ্ট লেখা আছে ব্রাহ্মা জাতের 5টার মতো হলো গাভীর তথ্য ওনারা লিখে রাখছে এই লাস্ট কয়েকদিন আগে। সাদিক এগ্রোর এই ফার্মে গরুর পাশাপাশি উট,
বিদেশি জাতের ঘোড়া সহ আলোচিত 15 লাখ টাকার ছাগলটি রাখা রয়েছে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দুমাস পেরিয়ে গেলেও এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় কুল কিনারা পাচ্ছে না গোয়েন্দা সংস্থা। কখনো রাজনৈতিক কারণ, আবার কখনো সীমান্তে চোরাচালানের কথা বলা হচ্ছে। 9 জন আসামি গ্রেপ্তার হলেও রিমান্ডে জানা যায়নি হত্যার মূল রহস্য। কয়েকদিন আগে হেলিকপ্টার উড়িয়ে খাগড়াছড়ি গিয়ে 2 আসামিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ, যদিও ওই নাটকীয় অভিযান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সবশেষ রিমান্ডে থাকা ফয়সাল ও মোস্তাফিজের তথ্যের ভিত্তিতে বসুন্ধরা আবাসিক এলাকার মাস্টারমাইন্ড শাহিনের ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি। তাদের দাবি সেখান থেকে মিলেছে 2 জনের পাসপোর্ট। ফ্ল্যাটটিতে মদের আসর ও অসামাজিক কাজ চলত বলে জানায় তারা। শাহিন প্রায় 25,000 টাকা খরচ করে 2 জনকে পাসপোর্ট বানিয়ে দেন, এবং শুধু তাই না, পাসপোর্ট বানানোর পরে তাকে তারা পাসপোর্ট বানানোর পরে তারা বিভিন্নভাবে ভিসা লাগানোর জন্য চেষ্টা করে। ফ্ল্যাটটি থেকে মদ তৈরির সরঞ্জাম জব্দের পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু আলামত পাওয়ার দাবি ডিবির। আখতারুজ্জামান শাহিন মদের একটা কারখানা বানিয়েছিলেন। সেই বাসায় আমরা অভিযান পরিচালনা করে আমরা সেখান থেকে মুস্তাফিজ এবং ফয়সাল শাহজি 2টি পাসপোর্টই আমরা কিন্তু উদ্ধার করেছি। তবে এমপি আনার হত্যায় ব্যবহৃত কোনো আলামতই এখন পর্যন্ত জব্দ করতে পারেনি গোয়েন্দারা। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। এবছর বেশ কিছু ঝড় বয়ে গেছে ক্যারিবীয় অঞ্চলে, তবে 7 মাসে একটিও হারিকেন দেখেনি আটলান্টিক। ঘূর্ণিঝড় বেরিল হতে যাচ্ছে বছরের প্রথম হারিকেন, তাও আবার ক্যাটাগরি 4-এর। আটলান্টিকের তাণ্ডব নৃত্য অতীতে বহুবার দেখেছে মেক্সিকো, বসনিয়া, ত্রিনিদাদ সহ বেশ কিছু দেশ। যুক্তরাষ্ট্রের জন্য সামুদ্রিক ঝড় নতুন কিছু নয়। এবছর প্রথম ঝড়ের আগমনী বার্তায় ঘরপোড়া গরুর মতোই প্রস্তুতিতে নামে স্থানীয়রা। আমি সাধ্যমতো সাবধান হওয়ার চেষ্টা করছি। জানালাগুলোতে দিয়েছি শক্ত আবরণ, ঘরে রেখেছি পর্যাপ্ত পানির মজুদ। আমি আশা করি আমার বাড়িঘর নিরাপদ থাকবে। ক্যাটাগরি 4-এর এই হারিকেনে বাতাসের সর্বোচ্চ গতি ঘন্টায় 215 কিলোমিটার ছাড়ানোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। কয়েক দেশে দেখা দিতে পারে জলোচ্ছ্বাস ও বন্যা। বাতাসের এই প্রবল ধাক্কা থেকে বাঁচতে নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে বার্বাডোস, মেক্সিকো, ত্রিনিদাদ ও গ্রানাডার সরকার। উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে হাজারো স্থানীয়কে। এদিকে হারিকেন বেরিলের প্রভাবে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শুরু হয়েছে বৃষ্টি। আলবাকার্কিতে দেখা দিয়েছে বন্যা। এতে কয়েকটি শহরে উপচে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি, বেশ কিছু সড়কে ভেসে গেছে যানবাহন। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়ার পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া অধিদপ্তর। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইতিহাসের গৌরব আর প্রাচ্যের অক্সফোর্ডের তকমা নিয়ে 1 শতাব্দীর বেশি পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই দীর্ঘ সময়ে সম্প্রসারিত হয়েছে ক্যাম্পাসের পরিসর, উঠেছে নয়া দালান, খুলেছে নতুন বিভাগ, বেড়েছে শিক্ষক শিক্ষার্থীর সংখ্যাও। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল যে কাজ, অর্থাৎ নতুন জ্ঞানের সৃষ্টি, সেখানে কতটা অবদান রাখলো? একটা প্রতিষ্ঠান যেটা একটা এই সমাজেরই অংশ, কাজেই শিক্ষক বলি, ছাত্র বলি বা যা কর্তারা বলি, প্রশাসনিক কর্তা বলি, তারা এই সমাজেরই অংশ। কাজেই যে সমাজের অবস্থা থেকে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থাকে আলাদা করা যাচ্ছে না। এটা যে বিশ্ববিদ্যালয় যে পথ দেখাবে, সেই পথ দেখানোর জায়গাটা নেই। সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনুশীলনের চর্চা কেন্দ্র ডাকসুর দ্বার কার্যত রুদ্ধ। আজকের ছাত্র, ভবিষ্যতের শিক্ষকদের বিকাশের এই বাধাকে দূর করার তাগিদ এই প্রাজ্ঞ শিক্ষকের। গত 3 যুগ ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেই, তো কাজেই ওইটার জন্য যে নেতৃত্ব তৈরি, সেইটাও বিঘ্নিত হচ্ছে। আবার যে সাংস্কৃতিক যে মান,
সংস্কৃতি চর্চার যে মান সেটাও উন্নত হচ্ছে না, এইটা হচ্ছে অসুবিধা। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মৌলিক গবেষণা কিংবা প্রকাশনা থেকে দিন দিন দূরে সরে যাবার দায় শুধু ছাত্র শিক্ষক বা কম বরাদ্দেরই না, এটা সমাজেরও। এখন সমাজে কর্তৃত্ব চলছে টাকার, এবং জ্ঞানের দামটা কমে গেছে। টাকার দাম যত বেড়েছে জ্ঞানের দাম তত কমেছে, ফলে ওই জ্ঞান চর্চাটা সমাজেও মূল্যায়িত হয় না, এবং তার প্রতিফলন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখছি। কাজেই এটা আমি বলতে পারবো না যে মান বাড়ছে কি কমছে। আমার মনে হয় যে আছে, গবেষণা যে নেই তা না, ব্যক্তিগতভাবে গবেষণা মানুষ অনেকে করছেন, কিন্তু প্রকাশনা অতটা হচ্ছে না আগের মতো, এইটা আমি বলি। ৭২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত থাকা এই প্রবীণ অধ্যাপক মনে করেন, জীবনে অর্থের দরকার থাকলেও জ্ঞানের প্রয়োজন তার চেয়ে ঢের বেশি। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। কয়েক বছর ধরেই ভালো যাচ্ছে না অর্থনীতি। নানা অনিশ্চয়তায় নতুন বিনিয়োগে যেতে সাহস পাচ্ছেন না উদ্যোক্তারা, যার প্রভাব পড়ছে কর্মসংস্থানে গিয়ে। অন্যদিকে অবকাঠামো গ্যাস বিদ্যুতের ঘাটতিতে উৎপাদন কমেছে কারখানাগুলোয়। এমন বাস্তবতায় শুরু আরও একটি নতুন অর্থ বছর, যেখানে লম্বা সময় ধরে এক জায়গায় আটকে থাকা বেসরকারি বিনিয়োগ 1 লাফে প্রায় 4% পয়েন্ট বাড়াতে চায় সরকার। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন মনে করেন, চলমান সংকট মোকাবেলা করে সম্ভব হবে না এই অর্জন। বিনিয়োগ নতুন করে কি করব, এক্সিস্টিং যে বিনিয়োগ আছে সেটাই আমরা রক্ষা করতে পারবো কিনা, আমরা দিনের শেষে বেতনটা দিতে পারবো কিনা, দিনের শেষে আমি গ্যাসের বিল দিতে পারবো কিনা, ইলেকট্রিসিটির বিল দিতে পারবো কিনা, আমি প্রোডাকশনটা কন্টিনিউ করতে পারবো কিনা। ব্যাংকে যদি সুদের আমি না দিতে পারি, স্টাক আপ হয়ে যায়, তখন আমি ব্যবসাই করতে পারবো না। তো এই পরিস্থিতিতে আমরা তো নতুন বিনিয়োগের কথা তো চিন্তাই করছি না। সংকট সামাল দেওয়ার এই অর্থ বছরে এমনিতেই বাজেটের আকার তুলনামূলক ছোট রাখতে হয়েছে অর্থমন্ত্রীকে। যতটুকু বেড়েছে তার প্রায় পুরোটাই চলে গেছে ঋণের দায়, ভর্তুকি আর বেতন ভাতার মতো অনুন্নয়ন খাতে। ফলে এই বরাদ্দ দিয়ে আগামী 1 বছরে কিভাবে অর্জিত হবে 7.5% প্রবৃদ্ধি, সেই প্রশ্ন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের। পুরো বাজেটীয় কাঠামোর আর্থিক শৃঙ্খলা বলে এই মুহূর্তে কিছু নেই, সেহেতু আগামী বছর এই বাজেটীয় লক্ষ্যমাত্রাগুলো, প্রাক্কলনগুলো আমার যে অর্থায়ন অথবা আমার যে বরাদ্দকে নির্দিষ্ট করবে, এর কোনো বিশ্বাস আমরা রাখতে পারছি না। কথা এবং কাজের ভিতরে সরকারের বড় ধরনের পার্থক্য রয়েছে, এবং এর ফলে সরকারের প্রতি আস্থাহীনতার সংকট সৃষ্টি হয়েছে। গেল 2 বছর ধরে গড় মূল্যস্ফীতি প্রায় 10%, যার ফলে বিপাকে পড়েছেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত, এমনকি উচ্চ মধ্যবিত্তরাও। বাজেটের আগে এ বিষয়ে উদ্যোগের প্রত্যাশা থাকলেও দেখা যায়নি তেমন কোনো নতুনত্ব। তবু অর্থমন্ত্রী সাহস করেছেন আগামী 1 বছরে এই হার 6.5% নামানোর। অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমানের মতে, এই লক্ষ্য বাস্তবায়নে ঢেলে সাজাতে হবে বাজার ব্যবস্থাপনা এবং চলমান পদ্ধতিকে। মূল্যস্ফীতি 7.5%-এ নামিয়ে নিয়ে আসা হবে। তো এইটা নামাতে গেলে কিন্তু আমাদের এই যে সংকোচনমুখী একটা বাজেট, এটার মধ্যেই কিন্তু আমাদেরকে উৎপাদনকে আরও কিভাবে আমরা বেগবান করতে পারি, কর্মসংস্থান কিভাবে সৃষ্টি করতে পারি, সাপ্লাই সাইড কিভাবে আরও বাড়াতে পারি চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে, এগুলো আমাদের করতে হবে। নতুন অর্থবছরে রাজস্ব আদায় বাড়াতে বেশ কিছু অপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন অর্থমন্ত্রী। তীব্র আপত্তির পরও রাখতে হয়েছে কালো টাকা সাদা করার সুযোগ। অভ্যন্তরীণ এবং বৈশ্বিক অর্থনৈতিক নানামুখী চাপের স্পষ্ট প্রভাব পড়েছে চলতি অর্থবছরের বাজেটে। এই অবস্থায় সামষ্টিক অর্থনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য হলেও এর সংস্কার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাই কেবল ঘোষণায় সীমাবদ্ধ না থেকে কার্যকরী পদক্ষেপের আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। দিনভর এই কর্মযজ্ঞ ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েতে। নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য গাজীপুর হয়ে উত্তরবঙ্গের সঙ্গে সিলেট ও চিটাগং শহরকে সহজে জুড়ে দেওয়াই যার লক্ষ্য, যাতে এড়ানো যাবে রাজধানীর বাড়তি গাড়ির চাপ, কমবে দূরত্ব ও সময়। গাজীপুরের বাইপাস থেকে কাঞ্চন ব্রিজ হয়ে নারায়ণগঞ্জের মদনপুর দিয়ে চট্টগ্রাম মহাসড়কে যুক্ত হবে এই বাইপাস সড়ক, যার দৈর্ঘ্য 48 কিলোমিটার।
প্রতিশ্রুতি সময় অনুযায়ী যার নির্মাণ কাজ শেষ হওয়ার কথা আসছে বছরের জুলাইয়ে। তখন 3 ঘন্টার দূরত্ব কমে আসবে মাত্র আধ ঘন্টায়। দুই পাশে সার্ভিস লেন সহ যাতে থাকছে 6টি লেন। পিপিপির আওতায় সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পে ব্যয় ৩,৫০০ কোটি টাকা, যার একটি অংশ আসছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে। বাকি অর্থ সংগ্রহ করা হবে ব্যাংক ঋণের মাধ্যমে। যে খরচ সেটা হচ্ছে ৩,৫৮০ কোটি টাকা। এর আপনার 20% হচ্ছে শেয়ার হোল্ডার যারা তাদের ইকুইটি, 80% হচ্ছে ব্যাংক লোন, আর সরকারের আর্থিক প্রণোদন আছে 225 কোটি টাকা। ব্যাংক লোনের 60% আসছে ইউএসডিতে, চায়না থেকে। প্রায় 1 দশক আগে প্রকল্পের সূচনা হলেও নানা জটিলতায় মোটা দাগে কাজ শুরু হয় 2 বছর আগে। এখন পর্যন্ত যার অগ্রগতি প্রায় 60%। এটা শেষ হওয়ার কথা জুলাইয়ের 25-এ, কিন্তু এখনও কিছু জমি অধিগ্রহণ, এটা আমরা জানি বাংলাদেশে এটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, এখনও শেষ হয়নি। কিছু অবস্টাকল, কিছু ইলেকট্রিক পোল ইত্যাদি স্থাপনা আছে। তা আমরা আশা করছি যে আমরা 25-এর শেষ নাগাদ এটা শেষ করে ফেলব। প্রকল্পটি যেমন শক্তিশালী করবে ঢাকার ট্রাফিক নেটওয়ার্ককে, তেমনি যুক্ত হবে এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কেও। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম প্রধান উপাদান প্লাস্টিক বর্জ্য। বছরে লক্ষ লক্ষ টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ও জমিতে মিশে ক্ষতি করে মানুষ ও বাস্তুতন্ত্রের, যা দীর্ঘমেয়াদে পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বছরের পর বছর মাটিতে চাপা পড়ে থাকলেও যা রয়ে যায় অপচনশীল। তথ্য অনুযায়ী প্লাস্টিকের গঠনের উপর নির্ভর করে এই পণ্য পচতে সময় লাগতে পারে 500 বছর পর্যন্ত। প্রতি বছর বিশ্বব্যাপী প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় 350 মিলিয়ন মেট্রিক টনেরও বেশি, আর এই বর্জ্যের মাত্র 10% পুনরায় ব্যবহার করা হয়। তাই প্লাস্টিকের ব্যবহার ও উৎপাদনের পরিমাণ না কমালে 2060 সালের মধ্যে 3 গুণ বেড়ে 1 বিলিয়ন মেট্রিক টনে গিয়ে দাঁড়াবে। সেজন্য প্রয়োজন বাড়তি সতর্কতা ও নীতিগত পরিবর্তন। প্লাস্টিক ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। উন্নয়নের নানা দিক থেকে এগিয়ে থাকলেও প্লাস্টিকের ব্যবহার কমাতে পারেনি অত্যাধুনিক এই দেশটি। দেশটিতে জনপ্রতি প্লাস্টিক ব্যবহারের পরিমাণ প্রায় 76 কেজি। ব্যবহারের তালিকায় এর পরে আছে অস্ট্রেলিয়া। দেশটিতে জনপ্রতি প্লাস্টিক ব্যবহারের পরিমাণ প্রায় 60 কেজি। এছাড়াও তালিকায় শীর্ষে আরও আছে ওমান, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দেশগুলো। তথ্য বলছে 1970 থেকে 2019 সালের মধ্যে প্রায় 30 মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য জমা হয়েছে সমুদ্রের পানিতে, যা সামুদ্রিক প্রাণী ও বাস্তুতন্ত্রের উপর বিধ্বংসী প্রভাব ফেলার জন্য দায়ী। ধারণা করা হচ্ছে এই বর্জ্যের 80% জন্য দায়ী এশিয়া মহাদেশ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। 22 বছরের মধ্যে প্রথমবার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই পার্লামেন্ট নির্বাচন দেখল ফ্রান্স। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থীদের কাছে ধরাশয়ী হওয়ার পর চলতি মাসেই আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যাতে পার্লামেন্টের 577 সদস্যকে নির্বাচিত করতে রোববার ভোট দেন দেশটির জনগণ। কোনো প্রার্থী 25% ভোট না পেলে 7 জুলাই হবে দ্বিতীয় দফার ভোটাভুটি। বুথ ফেরত জরিপ বলছে এবারে নির্বাচনে এগিয়ে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী নেতা মারিন লা পেনের দল আরএন। দলটি সংখ্যাগরিষ্ঠতা পেলে ফ্রান্সের প্রধানমন্ত্রী হতে পারেন জর্দান বারদেলা। জরিপ সংস্থাগুলো বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আরএন মোট ভোটের 33 থেকে 36% ভোট পেতে পারে। 28 থেকে 29% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান নিতে পারে নিউ পপুলার ফ্রন্ট। ক্ষমতাসীন ইমানুয়েল ম্যাক্রোর দল এবার অর্ধেকের বেশি আসন হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের ধারণা আরএন পার্টি ক্ষমতায় ফিরবে। তারা বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছে, যা ক্ষমতাসীনরা পারেনি। সংকট থেকে পরিত্রাণের জন্য এই মুহূর্তে পরিবর্তন দরকার। আমরা সেই চেষ্টাই করছি। ম্যাক্রো সরকারের প্রতি আমাদের আর আস্থা নেই। গেল কয়েক দশক ধরেই নির্বাচনে ব্যাক ফুটে কট্টর ডানপন্থী দলগুলো। তবে নানা অর্থনৈতিক সংকটের কারণে এবার তাদের দিকে ঝুঁকেছে সাধারণ মানুষ। এরই মধ্যে জ্বালানির ওপর ভ্যাট কমানো, আয়কর মুক্তিসহ বেশ কিছু সংস্কারের আশ্বাস দিয়েছে ডানপন্থীরা। ফ্রান্সে অভিবাসীদের ঢোকা বন্ধের প্রতিশ্রুতিও তাদের দীর্ঘদিনের। মিলা খন্দকার,
চ্যানেল 24। কয়েক দিনে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের নদ নদীর পানি। ভারতের মেঘালয়ের চারাগাঁও এলাকা দিয়ে পানি ঢুকছে তাহিরপুর উপজেলায়। বন্ধ রয়েছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল। বেড়েছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা নদীর পানি। সুরমা নদীর পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বলে কিছুদিন আগে পানি বেড়ে গেছে, এখন আবার পানি বাড়তেছে। বৃষ্টি থামতেছে না, প্রচুর পানি বাড়তেছে। খুব টেনশন আছে এই পানি নিয়ে। এটা তো বয় আছে, এখন তো পানি বাড়ে, অন্য তো বাড়ে গেছে পানি আদা। আমরা গেলাগানি চলমু, গেলাগাইমু, গেলা ঘুমাইমু। প্রবল বর্ষণে দুর্ভোগে পড়েছে বান্দরবানের সাধারণ মানুষ। বেড়েছে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি। এছাড়া পাহাড়ে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে মাইকিং। ভারী বর্ষণের কারণে বন্ধ হয়ে যায় খাগড়াছড়ি রাঙামাটি রুটে যান চলাচল। আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশে 5 জুলাই পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। ফলে পার্বত্য জেলা ও সিলেটে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। বর্ষাকালের বৃষ্টি কোথাও কোথাও হালকা বৃষ্টি হবে, কখনো কখনো মাঝারি ধরনের বৃষ্টি হবে, কখনো কখনো কোথাও কোথাও ভারী ধরনের বৃষ্টিপাত হবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হবে, তবে বিচ্ছিন্নভাবে আর কি। মৌসুমি বায়ু পাহাড়ে বাধাপ্রাপ্ত হবার কারণে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত বেশি হচ্ছে। মৌসুমি বায়ু প্রবাহ শুরু হয়ে যায়, তখন কিন্তু বাধার সৃষ্টি হলে আমাদের যেমন চট্টগ্রাম অঞ্চল দিয়ে মায়ানমার, চট্টগ্রাম, ওদিক দিয়ে সিলেট দিয়ে আসাম, মিজোরাম যে অঞ্চলগুলো আছে ভারতে, ওই হিমালয় পাদদেশ যেগুলো, এখানে কিন্তু আসলে এই বাতাসটা যে ওখানে বাধার সৃষ্টি হয়। উত্তর দিক পশ্চিম দিক থেকে কিন্তু একটু ওয়েস্টার্লি ডিস্টারবেন্স আসার চেষ্টা করে, ফলে ওইখানে কিন্তু আসলে হিমালয় পাদদেশ, ফুট হিমালয় অথবা আমাদের দেশের বাইরে যে পাহাড়ি অঞ্চলগুলো আছে ওই সব অঞ্চলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হতে থাকে। জুন মাসে ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নওগাঁর সাপাহারের আমের বাজার ভরা মৌসুম হওয়ায় বড় ব্যবসায়ীদের আনাগোনায় প্রতিদিনই মুখর থাকে বৃহত্তর এই বাজারটি। তবে এর মাঝেই ব্যবসায়ীদের নৈরাজ্যের শিকার হচ্ছেন আম চাষিরা। অভিযোগ, 40 কেজি নয়, নিয়ম ভেঙে 1 মণ আমে 52 কেজি দিতে বাধ্য হচ্ছেন তারা। 48 এমন, সেখানে 52 এমন নিচ্ছে, আবার আম ভাঙে নিয়ে আসে, আবার 20 ক্যারেট নিয়েছিল, ওখান থেকে 8 ক্যারেট আম বাজে বাইর করে দেয়। বিভিন্ন প্রকার ভাবে আমকে বাছে, কোয়ালিটি করে, বলছে এটা চলবে না, এটা নিয়ে চলে যাও। আম চাষিরা বলছেন, এবারে এমনিতেই ফলন কম, যতটুকু আছে তাও ঠিকঠাক বিক্রি করতে না পারলে লাভবান হওয়া সম্ভব নয়। আমটা বাজারে নিয়ে আসি, না নিয়ে আসি, ধরে রাখি, আম নষ্ট হয়ে যাচ্ছে, আর এখানে এসে তারা কিনছে না। 1 বিঘাতে প্রায় 60,000 70,000 আম বেচতাম, এখন মনে করো 30-40 হাজারও হয় না। এদিকে ক্যারেটের ওজনের অজুহাত দিলেন ব্যবসায়ীরা। দাবি, বাছাই সহ বিভিন্ন প্রক্রিয়ায় আম নষ্ট হওয়ায় 52 কেজিতে মন না ধরলে লোকসান হবে তাদের। ছোট বড় থাকে, আমরা তো আর এটা বাছাই করি না, আমরা ডালায় নিয়ে নিই। যদি আমরা 48 কেজিতে মন নেই, আমরা যে সাইজের মালটা দেখে কিনবো, আমরা ওই সাইজেরই মাল বেছে বেছে নেব, তাহলে কৃষকেরও লস, আমাদেরও সময় নষ্ট। এমন পরিস্থিতিতে বাজারে নৈরাজ্য ঠেকাতে যৌথভাবে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর ও জেলা প্রশাসন। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলছেন তারা। দাম ভালো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা ব্যবসায়ীর কাছে জিম্মি হচ্ছে। পদক্ষেপ নিব যে প্রশাসনের সহযোগিতায় আমরা যদি এরকম কোনো অসঙ্গতির খবর পাই, আমরা প্রশাসনের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করব। ওজনের বিষয়ে আমরা কঠোর অবস্থানে, আমরা আপনি যদি মনে করেন যে এখনও ওজন এরকম নিচ্ছে, আমার কাছে যে অভিযোগ নাই, যদি আসে আমি এখনই জনকে বলে দিচ্ছি, এটা মোবাইল কোড করে শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এটা আমরা কোনোভাবেই অ্যালাউ করবো না। এবছর নওগাঁয় 2,500 কোটি টাকার আম বাণিজ্যের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ। সকাল থেকেই ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর জৈনা বাজারের কাঁঠাল বাজার। প্রতিদিন কয়েক লক্ষ টাকার শুধু কাঁচা কাঁঠাল বিক্রি হয় গাজীপুরের সর্ব উত্তরের এই বাজারে। সুমিষ্ট স্বাদ আর গন্ধের কারণে পুরো দেশেই কদর রয়েছে গাজীপুরের লাল মাটির কাঁঠালের। বাংলাদেশের লাগা সেরা কাঁঠাল হলো জৈনা বাজার, এর চেয়ে বিখ্যাত কাঁঠাল নাই। অন্য অন্য জায়গা থেকে এখানে বিখ্যাত, এই কাঁঠালটা নিয়ে যাইলে আমাদের চট্টগ্রাম দাগি হবে না।
তবে শুধু গাজীপুর নয়, পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইল ও ময়মনসিংহের বাগানের কাঁঠালও আসে এখানে। কিনতে প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে আসেন পাইকাররা। আকার ভেদে প্রতিটি কাঁঠালের জন্য গুনতে হচ্ছে 50 থেকে 300 টাকা। একটা কাঁঠাল আজকে 300 টাকা 400 টাকা পর্যন্ত কিনছি, বড়গুলো একবারে বড় পিস। আর নিম্নমানের যে এটা কিনছি 7,000 8,000 টাকা করে সহ। বেশ ফলনে আছে, এখন বর্তমান বাজার ভালো আছে। বাজার মনে না গতকালকাতে আজকে 20 টাকা বেশি। তবে একসাথে কাঁঠাল পেকে যাওয়ায় কৃষক ন্যায্য মূল্য পান না বলে দাবি কৃষি কর্মকর্তার। তাই কাঁঠালের প্রক্রিয়াজাতকরণের দিকে নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। 2,60,000 মেট্রিক টন কাঁঠাল আবার উৎপাদন হচ্ছে প্রতি বছর। তো এবছরও কাঁঠালের ফলন ভালো, তবে কাঁঠালের যে সমস্যা যে কাঁঠাল যখন একবারে পাকে, যে কারণে কৃষকরা কিন্তু প্রকৃত মূল্যটা পাচ্ছে না। কাঁঠাল অবিকৃত যেগুলো থাকে এগুলো সংরক্ষণের জন্য কৃষকদের তেমন কোনো জায়গা থাকে না। এবছর গাজীপুরে 9,200 হেক্টর জমিতে 2,60,000 টন কাঁঠাল উৎপাদন হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এসপ্রেসো কফির অন্যতম উপাদান রোবুস্তা বিনের শীর্ষ এবং কফি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় বৃহৎ দেশ ভিয়েতনাম। তবে এবার প্রায় 1 দশকের মধ্যে সবচেয়ে খারাপ সময় পার করছেন কৃষকরা। বলছেন বৈরী আবহাওয়ায় অর্ধেকে নেমেছে উৎপাদন। খরায় এই এলাকা ও আশপাশ শুকিয়ে গেছে। পানির সংকট এতটাই তীব্র হয়েছে যে গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে। গুটিও আকারে তেমন বাড়েনি, খুবই ছোট হয়ে গেছে। সরবরাহ সংকটে রেকর্ড উচ্চতায় ঠেকেছে কফির দামও। তবে খুশি নন দোকানিরা। বলছেন চলমান আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে কমবে না দুশ্চিন্তা। দাম বৃদ্ধি সুখের খবর, কিন্তু আমরা খুশি হতে পারছি না। প্রতিনিয়তই রূপ বদলাচ্ছে আবহাওয়া। খরায় গেল বছরের তুলনায় অনেক কমে গেছে উৎপাদন। আগামীতে কি হবে জানি না। টানা খরায় বেড়ে গেছে ক্ষতিকর পোকামাকড় আক্রমণ, তাই সেচের পাশাপাশি কীটনাশকের জন্য খরচ করতে হচ্ছে বাড়তি অর্থ। এবছর খাল ও নালার পানি ব্যবহার করে সেচের কাজ সারতে পারছি, তবে লড়তে হচ্ছে সাদামাছি ও বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের বিরুদ্ধে। এতে বেড়েই চলেছে খরচ। আসছে অক্টোবরে শুরু হবে ফলন তোলার মৌসুম। তখন ভারী বৃষ্টিপাতে শঙ্কা আছে ফলন নষ্ট হয়ে যাওয়ার। মামুন উর রশিদ, চ্যানেল 24। যুক্তরাষ্ট্র সিরিজ ও বিশ্বকাপে প্রায় 1.5 মাস কেটে গেছে। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া নিষ্প্রাণ হোম অফ ক্রিকেট। কর্তাদের আনাগোনাও থাকে কম। প্রায় 4 মাস পর বসছে বোর্ড সভা। এর মধ্যে এক পরিচালককে হারিয়েছে বিসিবি। মারা গেছেন বরিশাল বিভাগ থেকে নির্বাচিত আলমগীর খান আলো। তার শূন্যস্থান পূরণের ব্যাপারে হতে পারে আলোচনা। শেখ হাসিনা স্টেডিয়াম আর্থিক অনুমোদনের মতো নিয়মিত এজেন্ডা থাকছে, তবে এবার মূল আলোচনায় থাকবে বিশ্বকাপ পারফরমেন্স। প্রাথমিক লক্ষ্য পূরণের দাবি করলেও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, অধিনায়ক নাজমুল শান্ত সহ ক্রিকেটারদের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতে পারে সভায়। যে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে এদের পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয়, সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলি মূলত আলোচনায় থাকবে। বিশ্বকাপ পারফরমেন্স নিয়ে পরিচালকদের কেউ কেউ কথা বললেও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি সভাপতি নাজমুল হাসান। বোর্ড সভা শেষে জানা যাবে তার বক্তব্য। ডিসেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি, এর মাঝেই করতে হবে বিপিএল। ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়েছে ক্রিকেট বোর্ড। লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল অংশ আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি, যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট, এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবেই করে নেব। কোচিং স্টাফদের মধ্যে যাদের চুক্তির মেয়াদ শেষ, তাদের ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বোর্ড সভা থেকে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। পুরনোতেই বারবার আস্থা রাখছে বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহেকে দ্বিতীয়বারের মতো যেমন জাতীয় দলের দায়িত্ব দিয়েছে বোর্ড, তেমনি যুব দলের জন্য আবারও
নাবিদ নওয়াজকে ফিরিয়ে এনেছে দেশে ক্রিকেটের অভিভাবক সংস্থা। 2020 যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের হেড কোচ ছিলেন লঙ্কান। পরের আসরে দলের ভরাডুবিতে চাকরি হারান নাবিদ নওয়াজ। এরপর শ্রীলঙ্কার জাতীয় দলের সহকারী কোচ হয়ে চলতি বছর বাংলাদেশ সফরেও এসেছিলেন তিনি। আবারও যুবা টাইগারদের দায়িত্ব পেয়ে খুশি নাবিদ নওয়াজ। আমি আবারও দায়িত্ব নিতে পেরে খুশি। বাংলাদেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। আমার প্রথম কাজ হবে ক্রিকেটারদের দেখা, তারপর একটা ভালো দল গঠন করা। বিশ্ব ক্রিকেটে কী ধরনের প্রতিভা আছে আমি জানি। তাদের বিপক্ষে যেন ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, সেটাই লক্ষ্য থাকবে। এবার নাবিদ নওয়াজের কাজের পরিধি বড়। অনূর্ধ্ব-19 দলের হেড কোচের পাশাপাশি অন্যান্য বয়সভিত্তিক দলগুলোর ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পালন করতে হবে তাকে। যুব বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের চাইতে রিশাদের মতো ভালো মানের ক্রিকেটার গড়ে তুলতে চান নাবিদ নওয়াজ। 4 বছর পেরিয়ে গেছে। দেখুন, অতীতে ট্রফি জেতা মানে এই না যে আপনি আরেকটা টুর্নামেন্ট জিতে যাবেন। এর জন্য অনেক পরিশ্রম করতে হবে। তার আগে ভালো মানের ক্রিকেটার হওয়াটা জরুরি। ঢাকা ও বিকেএসপিতে চলবে যুব দলের স্কিল ট্রেনিং। চলতি বছর শেষ দিকে আরব আমিরাতের সাথে হোম সিরিজ খেলবে অনূর্ধ্ব-19 দল। যুবা টাইগারদের জন্য 2025 সালে একাধিক অ্যাওয়ে সিরিজের পরিকল্পনা করেছে বিসিবি। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। প্যারিস অলিম্পিকের ক্ষণ গণনা শুরু হয়েছে। এ মাসেই ফ্রান্সে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ। জুলাইয়ের প্রথম দিন তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে ইমরানুর রহমানের অংশগ্রহণ নিশ্চিত করেছে অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ওয়াইল্ড কার্ড পাওয়া এই অ্যাথলেট। যুক্তরাজ্য প্রবাসী ইমরান শেফিল্ডে অব্যাহত রেখেছেন প্রশিক্ষণ। আন্তর্জাতিক সার্কিটে দেশকে সাফল্য উপহার দেওয়া ইমরান প্যারিস অলিম্পিকও স্মরণীয় করে রাখতে চান। প্রাথমিক লক্ষ্য হিট উতরে যাওয়া। আমার প্র্যাকটিস বালাজার নর্মাল রুটিনে ট্রেনিং করলাম। আমি আশা করবো যে ভালো পারফরমেন্স দিতাম আমার ক্যাপাবিলিটি ভিতরে, আর প্রোগ্রেস করতে চাইলাম ডিফারেন্ট রাউন্ডও, আর ওইলে আমার মেইন অবজেক্টিভ। যুক্তরাজ্য থেকে সরাসরি ফ্রান্স যাবেন ইমরান। প্রস্তুতির জন্য আর্থিক সহায়তা পাচ্ছেন ফেডারেশন থেকে। ইমরান যে হাই লেভেলের ট্রেনিং করে সেখানে তো অনেক বড় সাপোর্ট দরকার, লন্ডনের মতো একটা জায়গায় থেকে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং যাতে তার কোনো ব্যর্থ না হয়। এবং সে অলিম্পিক ছাড়াও আপনারা জানেন যে ইমিডিয়েট পরপর আবার এশিয়ান ইনডোর আছে, আবার সাউথ এশিয়ান আছে, সেটাও মাথায় রেখে সে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। ইমরান ছাড়াও অলিম্পিকে অংশগ্রহণ নিশ্চিত হয়ে আছে আর্চার সাগর ইসলাম ও শুটার রবিউল ইসলামের। তবে আরেক আর্চার দিয়া সিদ্দিকীর সম্ভাবনা কিছুটা হলেও টিকে আছে। এছাড়া বক্সার সেলিম হোসেন, 2 সাঁতারু সামিউল ইসলাম, সোনিয়া খাতুন এবং 2 গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় অলিম্পিক অ্যাসোসিয়েশন। সপ্তাহখানেকের মধ্যে চূড়ান্ত হতে পারে বাংলাদেশ কন্টিনজেন্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।